দেখুন, ক্ষমতায় এসে বিজেপি শেষ পর্যন্ত এই অত্যন্ত কঠিন কলটা নিতে পারবে কিনা, এই দুর্নীতির ঘুণপোকাদের তাড়াতে পারবে কিনা, গভীর দুর্নীতির শেকড়ে যেতে পারবে না, এই নিয়ে আমার সংশয় আছে। কিন্তু যেটা নিয়ে সংশয় নেই এবং যেটা অত্যন্ত কিছুটা স্বস্তি দিয়েছে এই মারাত্মক দুর্ঘটনার পরেও, সেটা হচ্ছে কেন্দ্রের সংস্থা এবং রাজ্যের সংস্থার মধ্যে কোঅর্ডিনেশন। এই যোগাযোগটা, এই দ্রুততাটা কিন্তু আগের সরকারগুলো, রাজনৈতিকভাবে বিরুদ্ধ সরকার বহু রাজ্যে আছে, কিন্তু আমাদের রাজ্যে দুর্ভাগ্যবশত সম্পর্কটা এমন জায়গায় ছিল যে বহু ক্ষেত্রে অনেক বেশি সময় লাগতো। এটা কথার কথা বা হাওয়ায় ভাসিয়ে দেওয়া কথা নয়। আমি দুটো ঘটনা, এই রাজ্যের মারাত্মক ঘটনা, প্রথম ঘটনাটা মঙ্গলবার, অত্যন্ত অমঙ্গলের ঘটনা ঘটেছিল সেই মঙ্গলবার, মাঝেরহাট 2018 4 সেপ্টেম্বর সেই ভেঙে পড়া। দুটো ঘটনা দিয়ে আপনাদের দেখাবো যে এই কেন্দ্রের এজেন্সির সঙ্গে রাজ্যের এজেন্সির তফাৎ এবং কোঅর্ডিনেশনের অভাবটা কোন জায়গায় পৌঁছেছিল। পোস্তার ঘটনায় সেনাবাহিনী পুলিশের সঙ্গে এবং রাজ্যের সংস্থাদের সঙ্গে এমন মতবিরোধ হয় যে তারা কার্যত কাজ করতে পারে না, কাজ থামিয়ে একটা সময় তাদের দাঁড়িয়ে যেতে হয়। এইগুলো সমস্ত, আমি আবার বলছি, আমি হাওয়ায় কথা ভাসাচ্ছি না, ঘটনা ধরে ধরে দেখাবো। তার পাশে আজকের দেখাবো যে আজকে এই মারাত্মক ঘটনাটা ঘটেছে 12টা 7 মিনিটে, 12টা 20-তে দমকলের কাছে খবর যায়, 1টা 10-এর মধ্যে সেনা উপস্থিত হয়ে যায় এবং 1টা 55-তে এনডিআরএফের সমস্ত টিম সেখানে পৌঁছে যায়। এই কোঅর্ডিনেশনটা, রাজনীতি গোল্লায় যাক, কিন্তু এই কোঅর্ডিনেশনটা আজকে দেখা গেছে। আমি প্রথমে দেখাবো যে এনডিআরএফের কথা হলো, তাদের ডেপুটি কমান্ড্যান্ট তখন যিনি ছিলেন তিনি বলেছিলেন যে মাঝেরহাটে কার্যত তারা কার্যোদ্ধারটা করেছিলেন, কিন্তু আবার বলছি বহু ঘন্টা সময় কেটে গেছিল তাদের ঘটনাস্থলে পৌঁছানোর, অর্থাৎ তাদের ডাকা হয়েছিল দেরিতে। কি বলেছিলেন দেখাবো। 4 तारीख 6:30 बजे से लेकर और आज 6 तारीख सुबह 6:35 तक ये ऑपरेशन कंटिन्यू चलता रहा। यहाँ पर कोई भी डेड बॉडी जब नहीं है, इसलिए एनडीआरएफ ये ऑपरेशन क्लोज। এবার সরাসরি একেবারে চলে আসুন 2016-র 31শে মার্চ, যেখানে পোস্তার বিবেকানন্দ উড়ালপুরের বড় অংশ ভেঙে পড়ল, 1-2 নয় 27 জন মানুষের মৃত্যু হয়েছিল। সেইখানে যখন সবাই মিলে ঝাঁপিয়ে পড়ার কথা, কে রাজ্যের, কে কেন্দ্রের, কে স্থানীয়, কোনো বিভেদ রাখার কথা নয়, তখন এমন মতভেদ হলো, বিরক্ত সেনাবাহিনী উদ্ধার কার্য থেকে তাদের সরে দাঁড়াতে হয়েছিল। সেই খবর আমরা ব্রেক করেছিলাম এবং তার জন্য সেই সময় চেয়ারে বসা তৎকালীন বিরাট এক আইপিএসের, এখনও তিনি আছেন, এই বিমলদাদের জামানাতেই স্বমহিমায় আছেন, বিরাট এক আইপিএসের হুমকি ফোন এসে গেছিল যে মারাত্মক ঘটনা, এই ঘটনা দেখাবেন না, কিন্তু সেটা সত্যি ঘটনা ছিল। সেদিন দেখিয়েছিলাম, তাই নিয়ে বিশ্লেষণ করেছিলাম, আজকে আবার দেখাচ্ছি। কারুর কিছুর করার থাকলে দয়া করে করে নিন। দেখুন, সেনাবাহিনীর উদ্ধার কাজ, সেখানে জটিলতারও সৃষ্টি হয়েছে। সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি অতনু হালদারের সঙ্গে। অতনু, এই মুহূর্তে কি খবর আছে? কেন এত বড় একটা মানুষের প্রাণ বাঁচানোর উদ্যোগে কিসের জটিলতা? দেখো সুমন, এই মুহূর্তে সেনাবাহিনী সূত্রে যেটা জানা যাচ্ছে, পুলিশের আচরণে সেনাবাহিনী এই উদ্ধার কাজ চালানোর সময় হঠাৎই অত্যন্ত বিরক্ত হয়েছে এবং পুলিশের আচরণে তারা এতটাই বিরক্ত যে এই মুহূর্তে তারা পাশে সরে দাঁড়িয়েছে। সেনাবাহিনী নামার পরই এখানে প্রকৃত উদ্ধার কাজ শুরু হয় এবং আজকে তুমি জানো যে রাজ্য পুলিশ প্রশাসন এই ঘটনার উদ্ধার কাজ চালাতে পুরোপুরি ব্যর্থ হওয়ার পর সেনাবাহিনীর দ্বারস্থ হয় এবং সেনাবাহিনীর দ্বারস্থ হওয়ার 1 ঘন্টার মধ্যে 300 সেনাবাহিনীর জওয়ান ঘটনাস্থলে পৌঁছে যায় এবং তারপর তারা উদ্ধার কাজ করতে শুরু করেন। এরপর পুলিশের একজন উচ্চপদস্থ আধিকারিক গিয়ে তাদের সঙ্গে যে ব্যবহার করতে শুরু করেন তাতে তারা অত্যন্ত বিরক্ত হন। তারা কিভাবে কাজ করবেন না করবেন সেই ব্যাপারে তিনি নির্দেশ দিতে থাকেন। তখন সেনাবাহিনীর লোকেরা অত্যন্ত বিরক্ত হন, কারণ সেনাবাহিনী মনে করছে পুলিশ যেভাবে উদ্ধার কাজ শুরু থেকে চালানো উচিত ছিল সেটা তারা চালায়নি, তাই তারা তাদের নিজেদের মতো কাজ, উদ্ধার কাজ চালাচ্ছিল যাতে কাজটা অত্যন্ত দ্রুত হয়। তাতে সাফল্যও আসছিল, কিন্তু হঠাৎই পুলিশের খবরদারিতে সেনাবাহিনীর যে সমস্ত অফিসার এবং জওয়ানরা ওখানে ছিলেন তারা অত্যন্ত বিরক্ত হয়েছেন এই মুহূর্তে। আবার বলছি, সেদিনও তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী এবং পুলিশ বাহিনী দুপক্ষের সঙ্গে কথা বলেই এই খবর করা হয়েছিল। আজকেও আমাদের অবস্থান থেকে এক চুলো সরছি না, শুধু আপনাদের সামনে যেটা বলছি সেটা হচ্ছে আজকে অন্তত সৌভাগ্যক্রমে এই রকম দুর্ভাগ্যজনক একটা ঘটনা হওয়ার পরও কেন্দ্রের এজেন্সি আর রাজ্যের এজেন্সির কোঅর্ডিনেশনটা যথেষ্ট স্মুথ ছিল, যথেষ্ট মসৃণ ছিল। বিশ্বনাথ চক্রবর্তী।
দেখুন সুমনদা, দুটো সরকারের দৃষ্টিভঙ্গির পার্থক্য স্পষ্ট। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে সরকারটা ছিল আর শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে সরকারটা তৈরি হয়েছে, তার দৃষ্টিভঙ্গির এবং কর্মপদ্ধতির মধ্যে একদম স্পষ্ট পার্থক্যগুলো আমি ক খ গ ঘ করে বলে দিয়েছি। প্রথম যেটা, সেটা হলো যে একটা বিপর্যয় ঘটলে কেন্দ্র রাজ্য বলে কিছু হতে পারে না। মানে একটা মানব বিপর্যয়ে সবাই মিলে হাত লাগাবে এবং উদ্ধার কাজ করবে, এটাই হবে প্রথম কাজ। এবং সেই কারণে আপনি আজকে যদি লক্ষ্য করেন, এনডিআরএফের টিম, এসডিআরএফের টিম, সিভিল ডিফেন্স, পুলিশ এবং ফায়ার ব্রিগেড, 5টা সংস্থা উইদিন ফিউ মিনিটস তারা ঝাঁপিয়ে পড়লো এবং উদ্ধারের কাজে নামলো। এটা অতীতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় আমরা দেখিনি। অধিকাংশ ক্ষেত্রেই কেন্দ্রের এজেন্সির সাথে রাজ্যের এজেন্সি সমন্বয়ের অভাব। মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত আর্মিকে নামাতেই চাইতেন না। এখানে শুভেন্দু অধিকারী সামান্যতম সময় নেননি আর্মি অপারেশনে আনতে, ফলে তার সুফলও কিছু পাওয়া গেছে, অনেক লোককে জীবিত অবস্থায় উদ্ধার করা গেছে। দ্বিতীয় যে বিষয়টা, সেটা হলো শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায় যখন ভিজিট করতে যেতেন, যদি যেতেন, সবসময় যেতেন তা নয়, আমরা প্রশ্ন তুলতাম মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে যাচ্ছেন না কেন। শুভেন্দু অধিকারী আজকে গেলেন, দ্রুততার সাথে গেলেন, স্পট ভিজিট করে চলে আসলেন। মমতা বন্দ্যোপাধ্যায় যখন যেতেন, তার সাকরেদদের নিয়ে যেতেন, একদল সাংবাদিক, তার পেটোয়া সাংবাদিক সঙ্গে, তার একদল পেটোয়া আধিকারিক সঙ্গে তিনি গিয়ে এমন একটা আচরণ করতেন যে আচরণটা সত্যি বলতে কি পরবর্তী সময় বেশিরভাগ মিম হতো, অধিকাংশ ক্ষেত্রে মিম হতো। আর শুভেন্দু অধিকারী গেছেন পরিষ্কার, তার সাথে মানে আরও 6জন মন্ত্রী ছিলেন, একেবারে বাইরের থেকে দেখে যতটুকু বোঝার দরকার বুঝে উনি তার মতন এসছেন। সাংবাদিকরা প্রশ্ন করেছেন, উনি বলেছেন যে দেখুন এখানে প্রশ্ন করার জায়গা নয়, এটা পরিষ্কার একটা মানে হচ্ছে, উদ্ধার কাজে হচ্ছে, এই উদ্ধার কাজে আমি সরাসরি এখানে থাকতে পারি না, থাকলে কাজে ব্যাঘাত ঘটবে। উনি স্পট ভিজিট করে সঙ্গে সঙ্গে চলে এসছেন। তফাৎটা আরেকটা জায়গায় আমি পরিষ্কার দর্শকদের সামনে তুলে ধরতে চাই। যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে এই ধরনের কোনো ঘটনা ঘটতো, মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি এই এত টাকা আমি দিয়ে দেবো, এত টাকা আমি করে দিব। কিন্তু শুভেন্দু অধিকারী কিন্তু পার্লামেন্টারি ডেমোক্রেসির যে নর্মস, যে যখন কখন বিধানসভা বসে বা পার্লামেন্টে যদি লোকসভা বসে বা রাজ্যসভা বসে, তখন কিন্তু বাইরে কোনো ঘোষণা করা যায় না, এটাই হলো মানে প্রথা। সেই প্রথা অনুসারে শুভেন্দু অধিকারীকে যখন সাংবাদিকরা প্রশ্ন করেন যে কি কি অ্যাকশন নেওয়া হচ্ছে, কি ধরনের ক্ষতিপূরণ দেওয়া হবে ভুক্তভোগীদের, উনি পরিষ্কার করে বললেন যে যেহেতু এই মুহূর্তে বিধানসভার অধিবেশন চলছে, আমি যা ঘোষণা করার কালকেই করব, আমি আজকে নিজের থেকে করতে পারি না। তৃতীয় যে তফাৎটা, মমতা বন্দ্যোপাধ্যায় নিজের থেকে এমন করে বলতেন যে তিনি ইঞ্জিনিয়ার, তিনি অপারশিয়া, তিনি সব। শুভেন্দু অধিকারীকে যখন আজকে প্রশ্ন করা হয়েছে, শুভেন্দু অধিকারী পরিষ্কার করে বলেছেন যে দেখুন আমি ইঞ্জিনিয়ার নই, আমার সিএস মানে চিফ সেক্রেটারি, তিনি খড়গপুর থেকে পাস করেছেন, তিনি কিছুটা জানতে পারেন, কিন্তু আমি কিন্তু পুরোপুরি কেএমসি যে আমাকে অবগত করেছে, কলকাতা কর্পোরেশনের মানে ইঞ্জিনিয়াররা আমাকে যা অবগত করেছে, আমি আপনাদের সামনে সেটাই শুধু বললাম। আগামীকাল পুরো রিপোর্ট যখন ওনারা দেবেন, আমি সেটা বিধানসভায় পেশ করব। অর্থাৎ শুভেন্দু অধিকারী আগ বাড়িয়ে একবারের জন্যও কিন্তু যে মন্তব্যগুলো মমতা বন্দ্যোপাধ্যায় করে খিল্লি হতেন, সেরকম কিন্তু কখনোই করেননি। এখানেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে শুভেন্দু অধিকারীর কিন্তু একটা পরিষ্কার পার্থক্য। এইবার আপনাকে পার্থক্যের পাশাপাশি আপনাকে কয়েকটা প্রশ্ন রাখতে চাই। আজকে এই স্পটে ববি হাকিম গিয়ে হাজির। ববি হাকিম কিসের দৌলতে গেলেন? না, শেষ পর্যন্ত যেতে পারেন, শেষ পর্যন্ত যেতে পারেন। এই আনোয়ার খানের সঙ্গে যা হয়েছে, আমার ধারণা সম্ভবত তাকে কেউ ইনফর্ম করেন যে মানুষ ক্ষুব্ধ আছে, কেউ নয়, পুলিশের তরফ থেকে। আমার প্রশ্নটা মানে তিনি শেষ পর্যন্ত যাননি। ইচ্ছা প্রকাশ করার আগে কিন্তু ওনার ভাবতে হতো যে আমি যখন মেয়র ছিলাম, আমার নেতৃত্বে যখন কর্পোরেশন পরিচালিত হচ্ছিল, তখন আমারই মানে বিল্ডিং ডিপার্টমেন্ট তারাই কিন্তু স্যাংশন করেছিল, যার ফলে একের পর এক বিপর্যয়। এই বিপর্যয় তো একটা বিপর্যয় নয়, ববি হাকিমের মেয়রের চলাকালীন দিনের পর দিন একটার পর একটা বিপর্যয় ঘটে গেছে। আমি জানি না এখন ববি হাকিম ভালো তৃণমূলে ঢুকে গিয়ে তিনি যাওয়ার সাহস দেখাচ্ছিলেন কিনা আমি বলতে পারবো না, কিন্তু একই সাথে আপনাকে সুমনদা পরিষ্কার 3-4টে বিষয় বলতে চাই। যে আজকে শুভেন্দু অধিকারী
বলেছেন যে যত নির্মীয়মান কাজ চলছে, মানে নির্মীয়মান কাজ চলছে, মানে অনগোয়িং প্রজেক্টগুলো, তার তিনি অডিট করাবেন, অর্থাৎ টেকনিক্যাল অডিট করাবেন। তার জন্য টিমের কথা, কি ধরনের টিম হবে সেটাও একটা আভাস দিয়েছেন। এগুলো তো ঠিক আছে, যেগুলো অনগোয়িং প্রজেক্ট চলছে, কিন্তু সমস্ত প্রজেক্ট সম্ভব না, অনগোয়িং তো চলছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে প্রচুর প্রজেক্ট এই গত 5-7 বছর হয়ে গেছে, যেগুলো আবার ভেঙেওছে, যেগুলো আপনি আর আমি আলোচনা করেছি, ভেঙে মানুষের মৃত্যু মিছিল আমরা দেখেছি। আমাদের প্রশ্ন হচ্ছে যে এই যে যেগুলো অলরেডি হয়ে গেছে, যেগুলো 5-7-10 বছর ধরে হয়তো চলছে কিন্তু ডিফেক্টিভ ওয়েতে চলছে, জমি বুঝে চালাচ্ছিল, যার মধ্যে একদম সরাসরি জাভেদ খানের বিরুদ্ধে অভিযোগ আছে, তার পরিবারের বিরুদ্ধে অভিযোগ আমরা করিনি, শুভেন্দু অধিকারী নিজে করেছেন। তাহলে আমাদের যে প্রশ্নটা থাকবে সেটা হলো যে প্রজেক্টগুলো ডিফেক্টিভ ছিল আগে কিনা, সেই প্রজেক্টগুলো নিয়ে সরকার কি ভাবছে। কারণ আমরা নাগরিকদের মৃত্যুর মিছিল দেখতে চাই না, যে মানে 7 বছর আগে কোন ডিফেক্টিভ প্ল্যানিংয়ের জন্য বা টাকা খাওয়ার জন্য বা দুর্নীতির জন্য যে বাড়িগুলো নির্মাণ হয়েছিল, সেই বাড়িগুলোর যারা মালিক বা যারা এগুলোকে প্রমোট করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন কিনা। যদি আপনারা না নিতে পারেন তাহলে হয়তো আমাদেরকে দেখতে হবে যে নাগরিকদের যে মৃত্যুর মিছিল মাঝে মধ্যেই বেরোচ্ছে, একটা করে বিল্ডিং কলাপস করছে আর দেখতে পাচ্ছি, সেই মৃত্যুর মিছিল আমরা দেখতে চাই না। ফলে তাদের বিরুদ্ধে যদি আপনারা কঠোর ব্যবস্থা না নিতে পারেন তাহলে কিন্তু রাজধর্ম পালন হলো না। আমি মানে আশঙ্কা কেন করলাম সুমনদা, তার কারণটা হলো যে মানে সম্প্রতি আপনি জানেন যে তৃণমূল কংগ্রেস 3টে ভাগে ভাগ হয়ে গেছে, তার মধ্যে এই অভিযোগটা বারবার আসছে এবং আমি আপনার স্টুডিওতে বারবার বলছি যে বিভিন্ন দুষ্কর্ম থেকে আইনি সহায়তা পাওয়ার জন্য একটা বড় অংশ, আমি আপনাকে গোষ্ঠীতে যারা আছেন তার মধ্যে জাভেদ খান আছেন। এই জাভেদ খানকেই তো প্রথমে মানে শুভেন্দু অধিকারী তার নিজের যে নির্বাচনী সভা, মানে নির্বাচনী মানে ভবানীপুরের, সেখানে ধন্যবাদ জ্ঞাপন সভাতে দাঁড়িয়ে উনি বলেছিলেন, জাভেদ সমেত 3 জনের নাম বলেছেন, রাজু লস্কর ছিল, যে এরা কিভাবে 80-র উপরে, মানে শুধুমাত্র জাভেদ খানের বিরুদ্ধে বলেছে 80-র উপরে বেআইনি নির্মাণ হয়েছে, হ্যাঁ 90+। তাহলে আমার প্রশ্ন হচ্ছে হঠাৎ করে আপনি কি করে বন্ধ করে দিলেন? আর ওইগুলো বন্ধ না, আরেকটা লাস্ট লাইনটা বলি, একই ভয় আমি পাচ্ছি যে যারা দিল্লিতে কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে চলে গেলেন, তার মধ্যে বাপি হালদারের মতন লোক আছে যারা বিজেপির উপরে অত্যাচার করেছে। আমার প্রশ্নটা হচ্ছে শেষ পর্যন্ত এমন তো হবে না আর 2 মাস পরে যে আমাদের শ্রমিক ভট্টাচার্য, যিনি এখন রাজ্য সভাপতি, তিনিও মন্ত্রিসভায় শপথ নিচ্ছেন পূর্ণমন্ত্রী হিসাবে, আবার সেখানে দেখা যাচ্ছে সুদীপ বন্দ্যোপাধ্যায় মন্ত্রী নিচ্ছেন সভা। ও একটা পয়েন্ট মিস করলো, মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে যেখানে যেতেন কোথা থেকে ঘাড়ে করে বোধহয় মাইক নিয়ে যেতেন, নিয়ে সেটা সবার সামনে জ্ঞান বিতরণ করতেন, জ্ঞানটা বিতরণ করে চলে যেতেন। এখন সেই ধরনের কথা বলা হয় না বা কাজ করা হয় না। দ্বিতীয় কথা হচ্ছে এই বিল্ডিং কোলাপসগুলো বা এই মৃত্যু মিছিল, এটাতে কেউ যদি ইগো দেখায় এটা কিন্তু মানবতার বিরুদ্ধে অপরাধ। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার সেই অন্যায় কাজটি করেছেন। সেনাবাহিনীকে ডাকবো না, কারণ আমার ইগো, মানুষ মরে গেলে মরে যাক, আমি সেনাবাহিনীকে ডাকবো না, আমি কেন্দ্রের কোনো এজেন্সির সাহায্য নেব না। এই বারবার এই অপরাধগুলো উনি করে গেছেন এবং সবচেয়ে দুঃখের কথা হচ্ছে তৃণমূল দল অপরাধগুলো যদি করতে হয়, তৃণমূল দল আমফান, ইয়াস, কোভিড এর মতন কাজও তখনও মানব সেবা করেছে, সেটাও মানুষ দেখেছে, পাবলিক পিটিয়েছে, সেটা দেখেছে, পাবলিক কাদের কাদের পিটিয়েছে। কিন্তু সব থেকে অন্যায় যদি করে থাকে, এই কোঅপারেটিভ ফেডারেলিজমের কথা বলছে না, 22 থেকে 26 অবধি 100 দিনের কাজ আর মাথার ছাদের টাকাগুলো দিল না, শাস্তি দিন না। কেন্দ্র রাজ্যের আমি একটা লাইনে বলি, সেটা হচ্ছে যখন বামফ্রন্ট সরকার ছিল তখনও কিন্তু একটা কোঅর্ডিনেশনের মনোভাব ছিল। আমি বলছি সেটা শুধুমাত্র একসঙ্গে লালকৃষ্ণ আদবানি আর বুদ্ধদেব ভট্টাচার্যের ব্রেকফাস্ট ছিল না, সেটা যখন আপনার মনে থাকবে তসলিমার ইস্যুতে সাম্প্রদায়িক সংঘর্ষের পরিস্থিতি তৈরি হলো, উত্তাল হলো কলকাতা, সঙ্গে সঙ্গে বুদ্ধবাবু আর্মিকে ডেকেছিল এবং আর্মি নেমেছিল, পরিস্থিতি কন্ট্রোল নিয়েছিল। এইটা কোথাও হারিয়ে গেছিল, যেটা আজকে দেখা গেল। আমি বলছি যে এটা হওয়া উচিত, বাঞ্ছনীয়, কারণ রাজ্যে যদি একটা সরকার থাকে কেন্দ্রের সাথে সমন্বয় রেখে চলবে, এই নিয়ে কোনো অসুবিধা নেই। কিন্তু একই সাথে খেয়াল রাখতে হবে যে যে দপ্তরগুলো রাজ্য সরকারের অধীনে, যে ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি রাজ্য সরকারেরও আছে, কর্পোরেশনও আছে,
তাদের যে দুর্বলতা ত্রুটি সেগুলো যেন ঢাকা না পড়ে যায় বারবার সেনার ইন্টারভেনশনে। ঠিক। সেনা নিশ্চয়ই থাকবে, ফলে এবার গাছ কাটতে যদি হচ্ছে সেনা লাগে, আমার হচ্ছে এটা তো কোনো শুভ লক্ষণ নয়। একদম। ফলে আমাদের যতগুলো দপ্তর আছে তাদের এফিসিয়েন্সি বাড়ানোর হচ্ছে আর একটা উদ্যোগ ঠিক। নিতে হবে, এটা এক। আর লাস্ট যেটা আমি বলবো যে অতুল্য কথাটা, যে আমফানে রাজ্য সরকারের কি ভূমিকা। আমফানে যে পরিমাণ দুর্নীতি হয়েছিল, অনলাইনে টাকা চলে গেছিল, তিনতলা বাড়িওয়ালা লোকের কাছে হচ্ছে ত্রাণের দুর্নীতি। আমি বলছি সেখানে দাঁড়িয়ে শাস্তি কি হয়েছিল, বলেছিল যে যারা যারা টাকা নিয়েছেন তারা ফেরত দিয়ে দেবেন, একদম। মুখ্যমন্ত্রী বলেছিলেন। কেউ ফেরত দেবে। এটা শাস্তি নয়, না না, যারা এটাই নিয়েছিল বলছি। তারা ক্রিমিনাল অফেন্স Criminal করেছিল, offense তাদের করেছে। শাস্তি ফলে- কোথায়? ফলে- Corruption, আমি ফলে- দুর্নীতি নিয়ে ফলে কথা শুধু- বলিনি, আমি শুধু বলেছি বাড়ি ভাঙা নিয়ে, যেখানে মানুষের শুধু পাশে বাড়ি থাকা ভাঙা দিয়ে নিয়ে। হবে না। না, মানুষের বেআইনি পাশে নির্মাণ মানুষকে ছিল। উদ্ধার করে বেআইনি পঞ্চায়েত মানুষের মানুষের দিনে সমস্যাগুলো লোকের দেখে সামনে এগুলো। দাঁড় করিয়ে বেআইনি দেয়। তারা তো নির্মাণ আপনাদের যারা দলে করছে, ছিল। আন্দোলন 21 সালে তো তারা বেআইনি আপনার দলে নির্মাণ আমাদেরকে যারা টিকিট করেছে, দিয়ে দিলেন স্যার। না, 21 সালে তারা আপনারা টিকিট দিলেন। ঠিক আছে। আলোচনা